টেম্পোরাল লোব, আর ওপরে হলো প্যারাইটাল লোব। তাহলে এইরকমভাবে আমাদের সেরিব্রাল কর্টেক্স বা গুরু মস্তিষ্কের অংশগুলো আমরা এখানে দেখে নিতে পারি। তাহলে ওভারঅল প্রত্যেকটা অংশের আলাদা করে তোমাদের ফাংশন বা মানে কার কি কাজ বা প্রত্যেকটা এরিয়ার, অ্যাকচুয়ালি সেরিব্রাল কর্টেক্সের শুধু এই 4টে অংশই নেই, তার মধ্যে অনেক এরিয়া আছে। এরিয়া 1 থেকে এরিয়া 42-44 অবধি এরকম তোমার 42-44খানা এরিয়া আছে সেখানে, এবং প্রত্যেকটা এরিয়াকে আলাদা করে ম্যাপিং করা হয়েছে। যেরকম কোনো একটা জিওগ্রাফি ম্যাপ তৈরি করা যায়, সেরকমভাবে ব্রেনেরও একটা ম্যাপিং করা যেতে পারে বা করা গেছে, যেখানে প্রত্যেকটা এরিয়াকে, এই যে 44-45টা এরিয়া আছে সেরিব্রাল কর্টেক্সে, সেগুলোকে চিহ্নিত করা গেছে, এবং কোন এরিয়া বা কোন অংশের কি কাজ, বা হয়তো কোনো দুটো এরিয়া একই ধরনের কাজ করে, কিন্তু সেই সমস্ত কাজগুলোকে ম্যাপিং করে ফেলা হয়েছে। তোমাদের এখনই অতটা ডিটেলসে এগুলো জানার দরকার নেই, জিনিসটা একটু কমপ্লেক্স হয়ে যাবে। তোমরা মোটামুটি ওভারঅল যে ফাংশনগুলো, যে ব্রেনের কোন পোর্শন কি কাজ করে, সেটুকু সম্বন্ধে পরিষ্কার একটা আইডিয়া রাখবে। এবং সেরিব্রাল কর্টেক্স বলতে আমরা কি বুঝি, প্রথমেই যেটা আমাদের মাথায় আসে অন্য কিছু বাদ দিয়ে, সেটা হলো ইন্টেলেকচুয়াল প্রসেস। ইন্টেলেকচুয়াল মানে থট অ্যান্ড ইন্টেলিজেন্স, অর্থাৎ একটা প্রাণী তার যে বুদ্ধি বা ইন্টেলিজেন্সটা এবং চিন্তা করার যে শক্তি, সেই দুটো জিনিস কিন্তু সেরিব্রাল কর্টেক্স। খুব ছোট অ্যানিমাল যারা আছে, ওয়ার্ম বা কেঁচো বা শামুক ইত্যাদি, যেগুলো খুব লোয়ার ক্যাটাগরি অ্যানিমাল, তাদের সেরিব্রাল কর্টেক্স সেই অর্থে থাকে না, বা থাকলেও সেটা খুবই আন্ডার ডেভেলপড। সেই জন্য তারা কিন্তু কখনো চিন্তা ভাবনা করতে পারে না, বা তাদের হয়তো কিছু রিফ্লেক্স ওয়ার্ক বা কিছু হয়তো খুব ভালো কাজ করে, কিন্তু তাদের সেই অর্থে কিন্তু ইন্টেলিজেন্স নেই। ইন্টেলিজেন্স বা বুদ্ধি যাকে বলে, এবং চিন্তা ভাবনা, চিন্তা শক্তি, এই দুটো জিনিস কিন্তু অনেক যারা হায়ার অ্যানিমাল তাদের ক্ষেত্রেই আছে, খুব লোয়ার অ্যানিমালদের কিন্তু নেই। 2 নম্বর জিনিস কি, process sensory information and integrates with past experience to produce appropriate motor response. এটা খুব জটিল একটা কথা হয়ে গেল, আমি এটা খুব সহজভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। প্রথমে যে কথাটা বলা হয়েছে সেটা মানেটা বলি, তারপরে তার উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবো। বলছে যে আমরা সেন্সারি যত রকম ইনফরমেশন, অর্থাৎ সেন্সারি মানে যে ইম্পালসগুলো বা যে সংজ্ঞাগুলো, আজ্ঞাবহ বা সংজ্ঞাবহ কি একটা যেন বলে, আমি এটা এই মুহূর্তে মনে পড়ছে না, অর্থাৎ যেগুলো ব্রেন বা স্পাইনাল কর্ডের দিকে যাচ্ছে, শরীরের বাইরের সমস্ত অংশ থেকে ব্রেনের দিকে বা স্পাইনাল কর্ডের দিকে যাচ্ছে, সেই সেই ধরনের যে তোমার কি বলে স্নায়বিক উদ্দীপনাগুলো, সেইগুলোকে বলা হয় সেন্সারি ইম্পালস। আর উল্টো দিকে যেগুলো ব্রেন বা স্পাইনাল কর্ড যে আজ্ঞাগুলো প্রেরণ করছে শরীরের বিভিন্ন অংশকে, মাসেল, গ্ল্যান্ড ইত্যাদি অংশকে, সেটাকে বলা হয় মোটর ইম্পালস বা মোটর ইনফরমেশন। তাহলে সেন্সারি মানে যেটা ওপরের দিকে যাচ্ছে, ব্রেনের দিকে যাচ্ছে, আর মোটর মানে যেটা ব্রেন থেকে শরীরের দিকে যাচ্ছে। এইটুকু খালি মাথায় রাখবে। তাহলে ব্রেন কি করে, বা সেরিব্রাল কর্টেক্স স্পেসিফিক্যালি কি করে, না সমস্ত ইনফরমেশন যেগুলো শরীরের বাইরের অংশ থেকে ব্রেনের দিকে যাচ্ছে, সেইগুলোকে সব ইন্টিগ্রেট করে, মানে সেগুলোকে একসাথে করে, করে সেটাকে ব্যাখ্যা করে, আচ্ছা এটার মানে কি হতে পারে, এটার মানে কি হতে পারে, এবং সেখান থেকে একটা মেমোরি তৈরি করে, যাতে এরকম যদি ঘটনা ঘটে তাহলে আমি এরকম কাজটা করব। তারপরে তার এগেনস্টে একটা মোটর রেসপন্স নেয়, বা তার এগেনস্টে একটা কাজ সে করে। যেমন এক্সাম্পল কি, ধরো তুমি গরমকালে যখন বাইরে থেকে ঘরের মধ্যে এলে, তুমি জানো যে তুমি বাইরে থেকে হেঁটে এসছো বলে তোমার গরম লাগবে এবং তোমার ঘাম হবে, তোমার তোমার আনকমফোর্টেবল ফিলিং হবে। তখন তুমি কি করবে, ঘরে এসেই সবার আগে ফ্যানটা অন করে দেবে, তাই না? ফ্যান চালিয়ে দেবে, কারণ তুমি জানো যে ঘরে আসার পরেই কিন্তু আমার গরমটা লাগতে পারে বা লাগবেই, এবং ঘাম হবেই। এইটা তুমি আগে থেকে জানো, তোমার এই মেমোরিটা তৈরি হয়ে আছে। সুতরাং তার এগেনস্টে তুমি অ্যাকশন কি নিলে, তুমি ঘরে ঢুকে কোনো কিছু না ভেবে আগেই ফ্যানটা চালিয়ে দিলে, কারণ তুমি ঘামটা হওয়ার আগেই ফ্যানটা চালিয়ে দিলে তোমার ঘামটা আর হতে পারবে না। তাহলে এই ধরনের একটা মেমোরি বা এই ধরনের একটা তোমার কিন্তু ইম্পালস ইন্টিগ্রেশন তোমার আগে থেকে হয়েই আছে। ওই জন্য তুমি তার আগে থেকেই আহ, তার এগেনস্টে অ্যাকশন নিচ্ছ। তাহলে অ্যাকশন দুরকম হতে পারে, তাই না? একটা হলো রিয়াকশন, আর আরেকটা হলো প্রো অ্যাকশন। তাহলে কেউ রিয়াক্টিভ হতে পারে বা কেউ প্রো অ্যাক্টিভ হতে পারে। প্রো অ্যাক্টিভ মানে কোনো কিছু আগে থেকেই বিচার করে করে ফেলা, আর রিয়াক্টিভ মানে হলো কোনো কিছু হওয়ার পরে তার এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া। তাহলে প্রো অ্যাকশন অ্যান্ড রিয়াকশন, এই দুরকম কিন্তু অ্যাকশন হয়। তাহলে যেগুলো প্রো অ্যাকশন বা যেগুলো আগে থেকে ভেবেই
আমরা যে কাজগুলো করে ফেলি সেইগুলোকে কিন্তু সেরিব্রাল কর্টেক্সে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেখানে। ঠিক আছে, তাহলে বুদ্ধি, বিবেচনা, চিন্তা ভাবনা, মানে জটিল যে ধরনের কাজকর্মগুলো সেগুলো সেরিব্রাল কর্টেক্স করছে। নেক্সট হলো তোমার ডায়ানকেফালান। এই ডায়ানকেফালান যেটা আছে, যেটা বললাম, সেখানে থ্যালামাস এবং হাইপোথ্যালামাস এই দুটো অংশ থাকে। এই দুটো খুব গুরুত্বপূর্ণ অংশ। থ্যালামাস হাইপোথ্যালামাস কেন গুরুত্বপূর্ণ? খুব সহজ কতগুলো জিনিস আমরা বলবো এখানে, যেটা মাথায় রাখতে পারবে এবং আজকে একবার শুনলে আর কোনোদিন ভুলবে না। সেটা হলো যে থ্যালামাস কি করে। থ্যালামাস হলো একটা রিলে স্টেশন। রিলে স্টেশন মানে তোমার ট্রেনে করে যাতায়াত করেছো, দেখবে ট্রেনে এক ধরনের স্টেশন থাকে, তাকে বলা হয় জাংশন। জাংশন মানে সেখান দিয়ে আপ ট্রেনও যাচ্ছে আবার ডাউন ট্রেনও যাচ্ছে, অর্থাৎ সেখান থেকে সমস্ত লাইনের ট্রেন ছাড়ছে। যেমন হাওড়া জাংশন, হ্যাঁ, শিয়ালদা জাংশন। তাহলে থ্যালামাস হলো ব্রেনের এমন একটা জাংশনাল এরিয়া যেখান থেকে সমস্ত ইম্পালসগুলো সেরিব্রাল কর্টেক্সের দিকেও যাচ্ছে, ব্রেনের বিভিন্ন জায়গা থেকে বা শরীরের বিভিন্ন জায়গা থেকে ইম্পালসগুলো এসে আবার উল্টো দিকে সেরিব্রাল কর্টেক্স থেকেও যে সমস্ত মোটর অ্যাক্টিভিটিগুলো, সেই সমস্ত ইম্পালসগুলো ব্রেনের অন্যান্য জায়গা যাওয়ার আগে বা শরীরের অন্যান্য জায়গা যাওয়ার আগে থ্যালামাস হয়ে যাবে। তার থ্যালামাসটা কি? একটা জাংশনাল স্টেশন, ঠিক আছে, একটা রিলে স্টেশন। ওই জন্য থ্যালামাসকে বলা হয় রিলে স্টেশন। রিলে মানে হলো যেখান থেকে একটা জিনিস একটা জায়গা হয়ে অন্য জায়গাতে যায়, সেই জায়গাটাকে বলা হয় রিলে। তাহলে রিলে স্টেশন বা জাংশনাল স্টেশন হলো থ্যালামাস। অ্যান্ড হোয়াট ইজ হাইপোথ্যালামাস? হাইপোথ্যালামাস কি করে না, হাইপোথ্যালামাস আমাদের শরীরের যে হোমিওস্ট্যাসিস, তোমাদের আগের দিন বলেছিলাম হোমিওস্ট্যাসিস, নিশ্চয়ই মনে আছে। যে হোমিওস্ট্যাসিস মানে হলো যে শরীরের সমস্ত যে নর্মাল কাজকর্মগুলো, অর্থাৎ রেগুলার যে অ্যাক্টিভিটিগুলো, সেইগুলো যদি ঠিকঠাক মতো হয় তাহলে শরীর সুস্থ স্বাভাবিক থাকে। সেই কন্ডিশনটাকে বলা হয় হোমিওস্ট্যাটিক কন্ডিশন, বা এক কথায় বলে হোমিওস্ট্যাসিস, সাম্যতা, ব্যালেন্স। এই সাম্যতা বজায় রাখার জন্য হাইপোথ্যালামাসের খুব গুরুত্বপূর্ণ রোল। কি কি সাম্যতা বজায় রাখে বা কিভাবে বজায় রাখে? এক নম্বর সাম্যতা এটা বজায় রাখে, সেটা হলো টেম্পারেচার। শরীরে যখন শরীর যখন গরম হতে আরম্ভ করে গরমকালে, তখন শরীর থেকে ঘাম হয়ে যায়, আমরা জানি ঘাম হয়ে গরমটা শরীর থেকে বাইরে সেই হিটটা রেডিয়েট হয়ে বেরিয়ে যায়। বা তখন আমরা জল খাই, যাতে জল খেলে শরীরটা কুল ডাউন হয়, শরীরের টেম্পারেচার রিলিজ হয় কিছুটা। তাহলে এই ধরনের যে ফাংশনগুলো সেইগুলো কিন্তু হাইপোথ্যালামাস করে। আবার একই রকমভাবে শীতকালে আমাদের শরীরে আমাদের মনে হয় যে তখন আমরা গরম জামা কাপড় পরি, বা সেই সেন্সেশনটা আমাদের আসে যে আমরা টেম্পারেচারটাকে প্রিভেন্ট করবো যাতে শরীর থেকে বাইরে না বেরিয়ে যায়, প্রিজার্ভ করবো। তাহলে তখন আমাদের স্কিনটা কি, আমাদের স্কিনটা তখন ভেসো কনস্ট্রিক্টেড হয়ে যায়, বা সেখানে কনস্ট্রিকশন অফ দ্য স্কিন হয়, স্কিনটা কুঁচকে যায়। আর গরমকালে স্কিনটা ভেসো ডায়ালেটেড হয়ে যায়, অর্থাৎ স্কিনটা ছড়িয়ে যায়। তাহলে গরমকালে স্কিনটা ছড়িয়ে যায় এই কারণে তাপটা শরীর থেকে বেরিয়ে যেতে পারে। আর শীতকালে আমাদের স্কিন বা চামড়া বা ত্বকটা কুঁচকে যায় কেন? কারণ তাপটা যাতে না বেরোতে পারে, সংরক্ষিত হতে পারে। তাহলে এই সমস্ত কাজগুলো করে কিন্তু হাইপোথ্যালামাস, মানে কাজগুলো ডাইরেক্টলি করে না, কিন্তু ও এগুলো মেনটেন করে বা এগুলো করার জন্য সিগন্যাল দেয়। এটা এক ধরনের হোমিওস্ট্যাসিস গেল, টেম্পারেচার হোমিওস্ট্যাসিস। সিমিলারলি ওয়াটার হোমিওস্ট্যাসিস মেনটেন করে, আমাদের যখন জল তেষ্টা পায় তখন সেই জিনিসটাকে কিন্তু ও সেই সিগন্যালটা হাইপোথ্যালামাস দেয়। আমাদের ব্লাডে যখন বিভিন্ন কেমিক্যাল, ধরো গ্লুকোজ, বিভিন্ন হরমোনের লেভেল যখন কমে যায়, বেড়ে যায়, তখন সেইটাকেও কিন্তু অ্যাডজাস্ট করে হাইপোথ্যালামাস। আমাদের ক্ষুধা, তৃষ্ণা, হুম, তাপমাত্রা, এই ধরনের জিনিসগুলো কিন্তু, ক্ষুধাটা পুরোপুরি নয়, কিছুটা পরিমাণে, তৃষ্ণাটা অবশ্যই, তাহলে এইগুলো কিন্তু সমস্ত হাইপোথ্যালামাস রেগুলেট করে। তাহলে হাইপোথ্যালামাসের মেজর ফাংশন কি? এক কথায় বলতে গেলে যে আমাদের শরীরের সাম্যতা নিয়ন্ত্রণ করে। খুব সহজে এগুলোকে মনে রাখবে, তাহলে কোনোদিন ভুলবে না। আর হাইপোথ্যালামাসের আরেকটা ফাংশন কি, তোমরা আগের দিনকে সবাই পড়লে আমার ক্লাসে, যে হাইপোথ্যালামাস কিন্তু পিটুইটারির যে ক্ষরণ বা সিক্রেশন তাকে রেগুলেট করে, যাতে পিটুইটারির সিক্রেশনটা কমে না বা বাড়ে না, ঠিক মতো নিয়ন্ত্রণ হয়। সেই জিনিসটা কিন্তু হাইপোথ্যালামিক যে রিলিজিং ফ্যাক্টরগুলো বা হাইপোথ্যালামাস থেকে যে হরমোনগুলো বেরোয়, সেইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এইগুলো সমস্ত এক কথায় বলতে গেলে হাইপোথ্যালামাসের ফাংশন। ঠিক আছে, নেক্সট কি আছে? তাহলে এখানে নেক্সট কি আছে, মানে এখানে আরেকটা ছবি দেখানো হয়েছে তোমাদের জন্য, ব্রেনের কয়েকটা ছবি আমি এখানে বেছেছি। এগুলো খুবই সিম্পল ছবি, মানে এর থেকে সিম্পল ছবি আর হয় না, এতটাই সিম্পলিফাই, মানে তোমার সিম্পলিফাইড, সহজ সরল ছবি যেটা তোমাদের মনে থেকে যাবে। সেটা হলো এখানে একই রকম ছবি, এটা অন্যভাবে দেখানো হয়েছে। এখানে আবার বলে দিচ্ছি, এখানে যে কুচকানো কুচকানো যে অংশটা আছে বাইরের দিকে বড়,
এটা হলো আমাদের সেরিব্রাল কর্টেক্স, তাই তো। আর এইখানে তার নিচে যে অংশটা আছে সেটা হলো আমাদের ডায়ানকেফালন। এই ডায়ানকেফালনের মধ্যে অরেঞ্জ কালারের একটা অংশ আছে, মাইটোকন্ড্রিয়া যেরকম দেখতে হয় সেই রকম আকারে দেখানো হয়েছে এখানে, দেখো সেইটা হলো থ্যালামাস। আর তার নিচে আবার একটা সবুজ রঙের অংশ আছে, সেইটা হলো হাইপোথ্যালামাস। আর হাইপোথ্যালামাসের ঠিক নিচে একটা এরকম থলি থাকে যেটা হলো আমাদের পিটুইটারি গ্ল্যান্ড। তাহলে এবার বুঝতে পারছো যে পিটুইটারিটা হাইপোথ্যালামাসের নিচে থাকে বলে হাইপোথ্যালামাস সহজেই ওকে নিয়ন্ত্রণ করতে পারে। ঠিক আছে। আর এছাড়া এই বাকি যে অংশগুলো আছে, যে আগেও আমরা জানলাম যেটা পাতার মতো অংশ থাকে, যেটা আমাদের লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম। তারপরে এখানে একটা পিঙ্ক কালারের একটা গোলাপি রঙের অংশ থাকে, যার ওপরের ভাগটা হলো পন্স, এখানে একটা ফোলা ভাগটা হলো মেডালা, এবং তার নিচের দিকে তোমার স্পাইনাল কর্ড আরম্ভ হচ্ছে। তাহলে এইটা আরেকটা ছবি ব্রেনের, যেটা কিন্তু খুব সহজভাবে সবকটা জিনিসকেই এখানে দেখানো হয়। তাহলে এবার হলো সেরিবেলাম। সেরিবেলাম কোথায় থাকে? না, ব্রেন স্টেমের কাছে থাকে। এবং সেরিবেলামের যে ফাংশনটা হলো যে, খুব সহজভাবে বলতে গেলে আবার কি না, ফাইন টিউনিং অফ দ্য মুভমেন্ট। অর্থাৎ আমাদের শরীরে দুরকম মুভমেন্ট হয়। কিভাবে দুরকম মুভমেন্ট? না, একটা মুভমেন্ট বা এক ধরনের যে গমন বা ইয়ে মুভমেন্ট, সেটা হলো অনেক বেশি পরিমাণে। ধরো তুমি হেঁটে যাচ্ছ বা একটা জায়গায় বসছো, দৌড়চ্ছ, তাহলে এগুলো হলো বড় বড় মুভমেন্ট, বা জাম্প করছো, এইগুলো সমস্ত করে কে? সেরিব্রাল কর্টেক্স। কিন্তু ফাইন যে মুভমেন্টগুলো আছে, ফাইন মুভমেন্ট মানে ধরো তুমি কম্পিউটারে টাইপ করছো, তাহলে দেখে দেখে প্রত্যেকটা ABCD প্রত্যেকটা বাটনে কিন্তু তুমি পারফেক্টলি টাইপ করে যাচ্ছ, আশেপাশে কোনো বাটনকে কিন্তু মারছো না। যখন A কে হিট করার কথা A কেই হিট করছো, যখন B কে হিট করার কথা B কেই হিট করছো, পাশে কোনো বাটনকে হিট করছো না। তাহলে এই যে প্রিসাইজ বা একদম খুব সূক্ষ্ম কোনো মুভমেন্ট, বা ধরো তুমি আঙুল দিয়ে একটা পেনকে তুললে টেবিল থেকে, তাহলে দেখা গেছে যে সমস্ত রোগীদের সেরিবেলামে কোনো প্রবলেম আছে, সেরিবেলামে কোনো অসুখ আছে, তারা কিন্তু এই ধরনের সূক্ষ্ম কাজগুলো করতে পারে না। অর্থাৎ তারা আঙুল দিয়ে কোনো পেন তুলতে পারবে না। হ্যাঁ, তারা আঙুল দিয়ে নিজের নাকের যে ডগা আছে সেখানে টাচ করতে পারবে না। সে আঙুল দিয়ে জুতো কিংবা জুতোর ফিতে বাঁধতে পারবে না। তাহলে এই সমস্ত জুতোর ফিতে বাঁধা বা একটা পেনকে তোলা, বা তোমার শুয়ের মধ্যে সুতো, কি বলে, সুতো পরানো, এই ধরনের যে খুব ফাইন কাজগুলো, সেইগুলো কিন্তু সেরিব্রাল কর্টেক্স করে না, সেগুলো করে সেরিবেলাম। ঠিক আছে। এইটা একটা ইম্পর্টেন্ট ফাংশন। আর আরেকটা গুরুত্বপূর্ণ ফাংশন কি সেরিবেলামের, যে সেরিবেলাম করে হলো আমাদের পশ্চার অ্যান্ড ইকুইলিব্রিয়ামকে মেনটেন করে। অর্থাৎ আমরা যখন জাম্প করছি, জাম্প করে আবার একই জায়গায় দাঁড়িয়ে পড়ছি, তো আমরা পড়ে যাচ্ছি না, বা আমরা দৌড়তে দৌড়তে পড়ে যাচ্ছি না, দৌড়তে দৌড়তে স্টেডি থাকছি, বা আমরা সাইকেল চালানোর সময় পড়ে যাচ্ছি না, স্টেডি থাকছি। এই যে ইকুইলিব্রিয়াম বা পশ্চার, অর্থাৎ এই যে একটা পজিশনে থাকা শরীরটা, সেইটা মেনটেন করে কিন্তু আমাদের সেরিবেলাম। এবং তার সাথে তোমরা জানো আমাদের অন্তঃকরণের মধ্যে যে সেমি সার্কুলার ক্যানালসগুলো আছে, সেই সেমি সার্কুলার ক্যানালসগুলো কিন্তু সেরিবেলামের সাথে একসাথে কাজ করে, করে এই ধরনের পশ্চার অ্যান্ড ইকুইলিব্রিয়াম যেটা, সেইটাকে, অর্থাৎ একটা গঠন, একটা তোমার জায়গায় দাঁড়িয়ে থাকা বা বসে থাকা বা একটা পার্টিকুলার কোনো পোজে থাকার যে জন্য যে কাজটা বা যে ধরনের তোমার কন্ট্রোলটা দরকার, সেইটা করে হলো সেরিবেলাম। তাহলে সেরিবেলামে এই দুটো কাজ আছে, দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সেরিব্রাল কর্টেক্সের থেকে একটু আলাদা। নেক্সট হলো আমাদের ব্রেন স্টেম। তাহলে ব্রেন স্টেমে যেটা বললাম, ব্রেন স্টেমের মেন কাজ হলো ভেজিটেটিভ ফাংশন, মানে যেগুলো খুব রেগুলার ফিজিওলজিক্যাল ফাংশন, সেইগুলোকে নিয়ন্ত্রণ করে। রেগুলার ফিজিওলজিক্যাল ফাংশন মানে সেগুলো খুব কম গুরুত্বপূর্ণ তা ভেবো না, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আমাদের হার্ট রেট, হার্টটা কিভাবে বিট করবে, কত রেটে বা কত গতিতে সেটা বিটিং হবে। আমাদের রেসপিরেশন, আমরা শ্বাস প্রশ্বাস কখন বেশি নেব কখন কম নেব, অক্সিজেনের যদি অভাব হয় তাহলে আমাদের প্রশ্বাসের পরিমাণ বেড়ে যাবে, যদি অক্সিজেন কমে যায় তাহলে কমে যাবে। এই যে কন্ট্রোলগুলো, বা শরীরের টেম্পারেচার কন্ট্রোল কিছুটা পরিমাণে, তারপরে হলো তোমার কি বলে আমাদের ইয়ে হার্ট রেট, রেসপিরেশন রেট তো গেল। তাহলে এই সমস্ত যে মেন ফিজিওলজিক্যাল ফাংশনগুলো, ক্ষুধা তৃষ্ণা ইত্যাদি, এগুলো সমস্ত কন্ট্রোল, এগুলো কিন্তু খুব বেসিক ফিজিওলজিক্যাল ফাংশন, কিন্তু অত্যন্ত
গুরুত্বপূর্ণ ফাংশন, কেননা এই ধরনের যদি নিয়ন্ত্রণে কোনো ব্যাঘাত ঘটে তাহলে কিন্তু আমাদের অ্যাবনর্মাল হার্ট রেট হয়ে যাবে, অ্যাবনর্মাল রেসপিরেশন হয়ে যাবে, সব কিছু চেঞ্জ হতে আরম্ভ করবে শরীরে। তাহলে আমাদের রেসপিরেশন, আমাদের কার্ডিওভাস্কুলার ফাংশন বা হার্টের ফাংশন, এগুলো সমস্ত নিয়ন্ত্রণ করার জন্য ব্রেন স্টেম হলো দায়ী। ব্রেন স্টেম, মিড ব্রেন, পন্স এবং মেডালা, এই তিনটে অংশ থাকে। এই তিনটে অংশ এই ধরনের কাজগুলোকে একসাথে করে। মিড ব্রেনের মধ্যে কিছু কিছু নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াস মানে, নিউক্লিয়াস কিন্তু তিন ধরনের হয়। হ্যাঁ, নিউক্লিয়াস কথাটা মানে জানো কি? নিউক্লিয়াস কথাটা মানে হলো যে একটা সেন্টার বা একটা কেন্দ্র। নিউক্লিয়াস কথাটা মানে হলো কেন্দ্র। তাহলে নিউক্লিয়াস কথাটা আমরা ফিজিক্সেও পড়েছি, অ্যাটমিক নিউক্লিয়াস। হ্যাঁ, অণুপরমাণুতে যে নিউক্লিয়াস পড়েছি সেটা। আরেকটা হলো আমরা কোষের মধ্যে পড়েছি নিউক্লিয়াস। আর আরেকটা নিউক্লিয়াস হলো যে আমাদের নার্ভাস সিস্টেম বা আমাদের স্নায়ুতন্ত্রে কিছু নিউক্লিয়াস আছে, যেমন রেড নিউক্লিয়াস ইত্যাদি। এই ধরনের নিউক্লিয়াসগুলো সুপ্রাকায়াসমারি নিউক্লিয়াস, হ্যাঁ, প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। তাহলে এই ধরনের যে নিউক্লিয়াসগুলো আছে তার মানে হলো সেটা একটা গুরুত্বপূর্ণ অংশ স্নায়ুতন্ত্রের, যেখানে অনেক নার্ভ সেল বা অনেক স্নায়ুকোষ একসাথে মিশে একটা একই রকম গঠন তৈরি করছে, যেটা একই ধরনের কাজ করে। তাহলে এই ধরনের কোনো সেন্ট্রাল স্ট্রাকচার বা কোনো কেন্দ্রীয় যদি কোনো গঠন হয় তাকেই কিন্তু নিউক্লিয়াস বলা হয় এক কথায়। তাহলে যেরকম পারমাণবিক নিউক্লিয়াস পড়েছি আমরা, যেরকম আমরা কোষীয় নিউক্লিয়াস পড়েছি, সেরকম কিন্তু ব্রেনের মধ্যে মিড ব্রেন বা হাইপোথ্যালামাস এই সমস্ত জায়গার মধ্যে বেশ কিছু নিউক্লিয়াস বা এই ধরনের তোমার স্নায়ুতন্ত্রের কিছু কেন্দ্রীয় অংশ থাকে, যেগুলো অনেক রকম ফাংশনকে একসাথে রেগুলেট করতে পারে। দে আর ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই গেল হলো তোমার মিড ব্রেন, পন্স আর মেডালা, এদের ফাংশন। ঠিক আছে, এই ছবিটা একই ছবি আবার দেখানো হয়েছে। যে ছবিটা আগে দেখালাম সেই ছবিটাই কিন্তু আবার দেখানো হয়েছে। আচ্ছা, নেক্সট হলো তোমার নেক্সট হলো স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড আমরা জানি যে আমাদের যে নার্ভাস সিস্টেম, সেখানে গ্রে ম্যাটার আর হোয়াইট ম্যাটার বলে দুটো জিনিস থাকে, তাই তো? একটা সাদা অংশ আর একটা গ্রে অংশ, ধূসর ধূসর অংশ এবং আহ, তোমার শ্বেত অংশ বা সাদা অংশ, যাই বলো না কেন। তাহলে এই শ্বেত এবং ধূসর এই কথাটা মানে কি? আমরা লাইফ সায়েন্সে পড়ে আসছি অনেকদিন ধরেই, তো এইটা মানেটা আমাদের জানতে হবে। মানেটা কি? মানেটা হলো এই যে ধূসর মানে কিন্তু সত্যি সত্যি সেটা মাইক্রোস্কোপের তলায় দেখলে সেটা কিন্তু গ্রে কালারে দেখতে লাগে, আর সাদা কিন্তু সত্যি সত্যি মাইক্রোস্কোপ তলায় দেখলে সেটাকে দেখতে হোয়াইট লাগে। তার কারণটা হলো এই যে আমরা জানি যে আমাদের যে নার্ভ কোষগুলো থাকে, যেগুলোকে বলা হয় নিউরনস, সেই নিউরনস বা নার্ভ কোষের দুটো অংশ থাকে, একটা কোষ দেহ আর আরেকটা হলো তোমার অ্যাকশন। তাহলে অ্যাকশন বা সেল বডি, সরি, তোমার সেল বডি অ্যান্ড আরটা হলো অ্যাকশন। এই অ্যাকশন আর সেল বডি, বা যদি এটাকে আরেকভাবে ডিভাইড করা যায়, যে একটা হলো তোমার কোষ দেহ বা সেল বডি, আর আরেকটা হলো যেটা অ্যাক্সেসরি বা যেটা বাইরের দিকে ছড়িয়ে গেছে, যেটা কোষ মানে কোষ দেহ বা সেল বডি নয়, তার মধ্যে একটা পোর্শন হলো ডেনড্রান আর একটা পোর্শন হলো অ্যাকশন। তাহলে অ্যাকশন বা ডেনড্রান যেগুলো কোষ দেহ নয়, যেগুলো বাইরের দিকে, অর্থাৎ যেগুলো লম্বা লম্বা নার্ভ ফাইবার তৈরি করে, সেই অংশগুলো যেদিকে থাকে সেই জায়গাটাকে, যেহেতু সেখানে মায়ালিন সিদ বা এই ধরনের জিনিসপত্র থাকার জন্য তার একটা হোয়াইটিশ একটা কালার থাকে, একটা হোয়াইটিশ বা সাদাটে একটা তার মধ্যে রং দেখা যায় অনেকগুলো নার্ভ ফাইবার যখন এরকম মিশে থাকে। তাহলে অ্যাকশন বা ডেনড্রানসগুলো যেদিকে থাকে সেই জায়গাটার কালার হয় সাদা। আর যেখানে কোষ দেহগুলো একসাথে মিশে থাকে, কোষ দেহের মধ্যে যেহেতু মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, বিভিন্ন রকম তোমার গ্র্যানিউলস ইত্যাদি থাকে, তার একটা রং হয় বা তার একটা ধূসর একটা হালকা হালকা কালার দেখা যায়। তাহলে এইরকম অনেক কোষ দেহ যখন একসাথে মিশে থাকে তখন সেই জায়গাটার রং হয় লাইট গ্রে বা গ্রেইশ একটা কালার দেখা যায়। তাহলে গ্রে ম্যাটার মানে হলো যেখানে নার্ভ ফাইবারগুলোর বা নিউরনসগুলোর কোষ দেহগুলো একসাথে আছে। আর হোয়াইট ম্যাটার মানে হলো যেখানে অ্যাকশনগুলো বা যেটা প্রবর্ধক সেইগুলো একসাথে আছে। ঠিক আছে, এই এই জন্য তোমার সাদা বা শ্বেত অংশ এবং ধূসর অংশ দুটো জিনিসকে আলাদাভাবে দেখা যায়। আচ্ছা, তোমাদের আরেকবার কনফার্ম করে তোমার হয় শুনতে পাচ্ছ তো? অনেকক্ষণ জিজ্ঞেস করা হয়নি। সবাই শুনতে পাচ্ছ তো? হাত তোলো একবার। ভালো লাগছে তো? ইন্টারেস্টিং লাগছে তো? বুঝতে পারছো সব? গুড।
আচ্ছা, তাহলে এই যে ইয়েটা, এই গ্রে ম্যাটার অ্যান্ড হোয়াইট ম্যাটার, সেটা এইরকম দেখতে লাগে। এটাও হাতে আঁকা ছবি, এটাও কোনো ইয়ে না, গ্রাফিক্স পিকচার, এটা রিয়েল কোনো মাইক্রোস্কোপিক পিকচার নয়। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে স্পাইনাল কর্ডের মধ্যে এই গ্রে কালারের অংশটা ভেতরের দিকে থাকে, এবারে এইচ শেপের, অর্থাৎ এইচ যে লেটারটা হয় ইংলিশে এইচ এর মতো দেখতে বলে, এটাকে এইচ শেপড গ্রে ম্যাটার বলে, এবং এইটা থাকে ভেতরের দিকে। আর সাদা অংশ বা শ্বেত অংশ যেটা আছে হোয়াইট ম্যাটার, সেটা থাকে বাইরের দিকে। এই জিনিসটা কিন্তু ব্রেনের ক্ষেত্রে উল্টো হয়। সেরিব্রাল কর্টেক্সের ক্ষেত্রে হোয়াইট ম্যাটার থাকে ভেতরের দিকে আর গ্রে ম্যাটার থাকে বাইরের দিকে। তাহলে মাইক্রোস্কোপের তলায় একটা অংশ স্পাইনাল কর্ডের অংশ নাকি সেটা ব্রেনের অংশ, সেরিব্রাল কর্টেক্সের অংশ, সেটা দেখে বোঝা সম্ভব যে গ্রে ম্যাটারটা কোন দিকে আছে। যদি ভেতরের দিকে থাকে তাহলে সেটা সুষুম্নাকাণ্ড বা স্পাইনাল কর্ড, আর যদি গ্রে ম্যাটারটা বাইরের দিকে থাকে তাহলে সেটা সেরিব্রাল কর্টেক্স বা পুরু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক তাই থাকবে, মস্তিষ্কে বাইরের দিকে গ্রে ম্যাটার থাকবে আর সুষুম্নাকাণ্ডে গ্রে ম্যাটারটা ভেতরের দিকে থাকবে। এবং সেন্ট্রাল ক্যানাল বা ভেতরে একটা অংশ আছে নালীর মতো, যার ভেতর দিয়ে সমস্ত নার্ভ ফাইবারগুলো যেগুলো যাচ্ছে, যে সমস্ত নার্ভ ফাইবারগুলো, নার্ভ ট্র্যাকগুলো এই নালীর ভেতর দিয়ে তোমার ঢুকে একদিক থেকে আরেকদিকে বেরিয়ে যায়। তাহলে এটা একটা চ্যানেলের মতো কাজ করে। তাহলে এটা হলো একটা ক্রস সেকশন, হ্যাঁ, ক্রস সেকশন অফ স্পাইনাল কর্ড। তাহলে যেটা বললাম, গ্রে ম্যাটারটা কি, রিজিয়ন অফ ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড মেড অফ প্রাইমারিলি অফ সেল বডিজ। সেল বডিজ এবং ডেনড্রাইট কিছুটা দিয়ে তৈরি হয় গ্রে ম্যাটার। ইন্টারনিউরনস ইন স্পাইনাল কর্ড, এবং কিছু কিছু ছোট ছোট নার্ভ আছে যেগুলোকে বলা হয় ইন্টারনিউরনস, যেগুলো অত ডিটেলসে আমার মনে হয় না যাওয়া ঠিক হচ্ছে, যেগুলো সেন্সারি নার্ভও নয়, যেগুলো মোটর নার্ভও নয়, অর্থাৎ আজ্ঞাবহ বা সংজ্ঞাবহ কোনোটাই নয়, তার মাঝামাঝি, যারা রিলের কাজ করে, অর্থাৎ আজ্ঞাবহ এবং সংজ্ঞাবহর মাঝামাঝি কিছু নার্ভ আছে, তাদেরকে ইন্টারনিউরনস বলে। ছোট ছোট হয় সেগুলো, স্মল নার্ভ ফাইবার, সেইগুলো কিন্তু গ্রে ম্যাটারের মধ্যে থাকে। আর হোয়াইট ম্যাটার তাহলে কি, যেটা বললাম যে অ্যাকশনস, অনেক অ্যাকশনস যদি বান্ডিলের মতো হয়ে যায় এবং সেখানে মায়োলিন সিট থাকে, তাহলে মায়োলিনেটেড এই নার্ভ ফাইবারগুলোকে, অ্যাকশনগুলোকে একসাথে বাঞ্চ করে যেরকম দেখতে লাগে, সেটা হোয়াইটি, সেটা প্যাটার্ন থাকে, সেটাকে হোয়াইট ম্যাটার বলে। এবং এরা উপরের দিকে এবং নিচের দিকে দুদিকেই কিন্তু এই যে তোমার নার্ভের যে ইম্পালস বা যেটা উদ্দীপনা, সেটাকে প্রবাহিত করতে সাহায্য করে। এগুলোতে যাচ্ছি না, এগুলো। আচ্ছা, নেক্সট হলো আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তাহলে এতক্ষণ আমরা পড়লাম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা আমাদের যে মূল স্নায়ুতন্ত্র যেটা আছে সেটা। এবার পেরিফেরাল বা পার্শ্ববর্তী যে স্নায়ুতন্ত্র আছে সেইটা সম্বন্ধে আমরা একটু জানি। যেটা প্রথমেই বললাম যে এখানে 31 জোড়া 31 পেয়ার্স স্পাইনাল নার্ভ থাকে এবং 12 পেয়ার্স ক্রেনিয়াল নার্ভ থাকে। তাহলে 12 জোড়া থাকে নার্ভ যেটা ব্রেন থেকে এসছে, আর হলো তোমার স্পাইনাল নার্ভ থাকে তোমার কি বলে 31 পেয়ার্স বা 31 জোড়া। এই 31 জোড়া এবং 12 জোড়া নার্ভ ফাইবার নিয়ে মূলত আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেম তৈরি। এছাড়া আর কি আছে, এছাড়া আর যেটা আছে, যে আরেকটা জিনিস হলো আমাদের পেটের মধ্যে কিছু নার্ভ থাকে। কারণ ভালো করে খেয়াল করে দেখো বা ভালো করে বিবেচনা করে দেখো, আমাদের পেটের মধ্যে কিন্তু একটা খুব বড় জায়গা, তাই না? আমাদের স্টমাক থেকে আরম্ভ করে একেবারে লার্জ ইন্টেস্টাইন বা আমাদের অ্যানাস অব্দি হিউজ এরিয়া, অনেকটা বড় জায়গা। এবং পেটটা হলো মানুষের খুব গুরুত্বপূর্ণ বা যে কোনো প্রাণীরই খুব গুরুত্বপূর্ণ অংশ, কারণ সেখানে যে কোনো খাবারের ডাইজেশন আর অ্যাবজর্পশন হয়, তাহলে সেখান থেকে কিন্তু মূলত এনার্জি পাই আমরা। তাহলে এনার্জির জন্য যে মেটেরিয়ালস দরকার সেটা কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বা আমাদের যে পৌষ্টিক তন্ত্র আছে সেখানেই তৈরি হয়। তাহলে পৌষ্টিক তন্ত্রে কিন্তু প্রচুর পরিমাণে নার্ভ ফাইবার থাকে। তার কারণ আমরা বিভিন্ন জিনিসকে কিন্তু আলাদা আলাদা করে ফিল করতে পারি, অর্থাৎ আমাদের পেটে ব্যথা হচ্ছে কিনা, পেটে কোনো অ্যাসিড রিফ্লাক্স বা অ্যাসিডিটি হচ্ছে কিনা, হজমে কোনো গন্ডগোল হচ্ছে কিনা, অস্বস্তি হচ্ছে কিনা। পেট যদি ভরে যায় তাহলে খাবার খাওয়ার পরে তাহলে একরকম ফিলিং হবে, পেট যদি খালি থাকে অনেকক্ষণ খাবার না খাওয়া হয় তাহলে খিদে পাওয়ার একরকম ফিলিং। তাহলে এত ছোট ছোট ঘটনাও কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি, তার কারণ আমাদের পেটের মধ্যে প্রচুর পরিমাণে নার্ভ ফাইবার আছে, প্রচুর পরিমাণে নিউরন আছে। তাহলে এই পেটের যে নার্ভাস সিস্টেম সেটাকেও কিন্তু একটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে ফেলা যায় এবং এটাকে বলা হয় এন্টারিক নার্ভাস সিস্টেম। এন্টারিক, EN
TRIC, এন্টারিক কথাটা মানে হলো পেট সংক্রান্ত কোনো কিছু বা ডাইজেস্টিভ সিস্টেম রিলেটেড এনিথিং, তাকে বলা হয় এন্টারিক। তাহলে এন্টারিক নার্ভাস সিস্টেম মানে পেটের মধ্যে যে নার্ভাস সিস্টেম থাকে সেটা। তাহলে সেইভাবে ভাগ করা যায়। আবার অনেকে কি করে যে পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে 4টে ভাগে ভাগ করে থাকে, দুটো মেন ভাগে। একটা হলো সোমাটিক বা আমাদের সমস্ত মাসেল, সমস্ত যে অর্গান ইত্যাদি রয়েছে তার মধ্যে দিয়ে গেছে। আর হলো ভিসারাল। ভিসারাল মানে পেটের ভেতরে, অর্থাৎ ইন্টারনাল অর্গানস যেগুলো আছে, লিভার, কিডনি, ইন্টেস্টাইন ইত্যাদি, তার চারদিকে যে নার্ভাস সিস্টেম থাকে এটা হলো ভিসারাল। তাহলে আইদার তুমি এরকমভাবে পেরিফেরাল নার্ভাস সিস্টেমটাকে অটোনমিক নার্ভাস সিস্টেম আর এন্টারিক নার্ভাস সিস্টেম হিসেবে ভাগ করতে পারো, বা পেরিফেরাল নার্ভাস সিস্টেমটাকে তুমি সোমাটিক এবং ভিসারাল এই দুভাবে ভাগ করতে পারো। তাহলে সোমাটিক নার্ভাস সিস্টেম মানে হলো, সোমাটিক মানে হলো সেল বডি বা সেল, সোমা, যেটা পেরিফেরাল সমস্ত জায়গা থেকে নার্ভ ইম্পালসকে বহন করে নিয়ে আসছে ব্রেনে। কীরকম ইম্পালস? ধরো তোমার পায়ের তলায় একটা কাঁটা ফুটলো, বা তুমি একটা গরম চায়ের কাপকে হাত দিয়ে ধরে ফেললে, তাহলে এই যে গরমের যে একটা সেন্সেশন, বা তোমার পায়ের তলায় কাঁটা ফুটেছে একটা ব্যথার যে সেন্সেশন, বা কাউকে একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তাকে সুচ ফোটানো হয়েছে, তার যে সেন্সেশন, বা তার যে তোমার কি বলে স্নায়বিক উদ্দীপনা, এইগুলোকে খুব গুরুত্বপূর্ণ ঘটনা, এবং এইগুলোকে কিন্তু সোমাটিক নার্ভাস সিস্টেম অ্যাফারেন্ট বা সেন্সারি পার্ট, যেটা অর্থাৎ যেটা ওপরের দিকে ব্রেনের দিকে যাচ্ছে, তারা সেই সমস্ত ইনফরমেশনগুলো বা সেই সমস্ত খবরগুলোকে বহন করে ব্রেনে নিয়ে যায়। ব্রেন আবার কি করে, তার এগেনস্টে কোনো ফাংশন করে। অর্থাৎ যদি পায়ে কাঁটা ফোটে তাহলে পাটাকে সরিয়ে নিল, বা গরম চায়ের কাপ যদি গরম হয় তাহলে সেটাকে হাত থেকে রেখে দিল। তাহলে এই সমস্ত কাজগুলো কিন্তু ইফারেন্ট বা মোটর নার্ভ যেগুলো আছে, যেগুলো ব্রেন থেকে শরীরের দিকে এসছে, তারা করে থাকে। দ্বিতীয়টা হলো আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম, বা যেটাকে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বলে। কেন স্বয়ংক্রিয় বলে? না, পুরোপুরি স্বয়ংক্রিয় নয়, না হলেও অনেকটাই স্বয়ংক্রিয়। এরা স্বয়ংক্রিয় কথাটা মানে হলো নিজেরা নিজেরা কাজ করতে পারে, কারুর দরকার নেই বা কারুর কন্ট্রোল নেই এদের উপরে। অর্থাৎ সেরিব্রাল কর্টেক্স বা সেরিব্রাম হলো আমাদের ব্রেনের সব থেকে হায়েস্ট এরিয়া, যেটা সবাইকে কন্ট্রোল করছে। কিন্তু বলছে যে অটোনমিক নার্ভাস সিস্টেমে কিন্তু সেরিব্রাল কর্টেক্স বা ব্রেনের হায়ার যে কন্ট্রোলগুলো আছে সেগুলো দরকার নেই, যদিও পুরোপুরি ঠিক নয়। কারণ অটোনমিক নার্ভাস সিস্টেমকেও কিন্তু আমাদের ব্রেনের যে হায়ার সেন্টারসগুলো সেগুলো কিছুটা হলেও কন্ট্রোল করে, এবং বিভিন্নভাবে সেগুলোকে অ্যাডজাস্ট করা যায়। এনিওয়ে, তো এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের মধ্যে দুটো মেন অংশ আছে, একটা হলো সিম্প্যাথেটিক আর একটা হলো প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক মানে হলো যার অ্যাক্টিভিটি জেনারেলি, সিম্প্যাথেটিক মানে হলো যেখানে অ্যাড্রিনালিন যে নিউরো ট্রান্সমিটার আছে, আমরা আগের দিন পড়েছি অ্যাড্রিনালিন একটা হরমোন, এবং একাধারে হরমোন এবং তার সাথে নিউরো ট্রান্সমিটার, অর্থাৎ সেটা একটা স্নায়বিক যে কেমিক্যালস থাকে, যে অ্যাকচুয়ালি স্নায়বিক উদ্দীপনাকে একটা নার্ভ থেকে আরেকটা নার্ভে নিয়ে যায়, সংবাহিত করে, তাকে আমরা জানি নিউরো ট্রান্সমিটার বলা হয়। সো সিম্প্যাথেটিক নিউরো ট্রান্সমিটার হলো অ্যাড্রিনালিন মোস্টলি। আর প্যারাসিম্প্যাথেটিক যেটা, প্যারাসিম্প্যাথেটিক স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, এখানে অ্যাসিটাইল কোলিন বলে আরেকটা যে আমাদের নিউরো ট্রান্সমিটার আছে, সেইটা সেখানে কাজ করে। ওই জন্য সিম্প্যাথেটিক নার্ভগুলোকে বলা হয় মোস্টলি অ্যাড্রিনার্জিক, আর প্যারাসিম্প্যাথেটিকগুলোকে বলা হয় কোলিনার্জিক। যদিও এর কিছু সামান্য তোমার প্রভেদ আছে, অর্থাৎ কিছু পরিমাণ সিম্প্যাথেটিক নার্ভ আছে যারা কিন্তু কোলিনার্জিক, অর্থাৎ যারা অ্যাসিটাইল কোলিন দিয়ে কাজ করে। আবার একইভাবে কিছু প্যারাসিম্প্যাথেটিক নার্ভ আছে যারা অ্যাড্রিনালিন দিয়ে কাজ করে, তারা কিন্তু অ্যাড্রিনার্জিক। তাহলে মোস্টলি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হলো অ্যাড্রিনার্জিক, বাট দেয়ার আর সাম কোলিনার্জিক সিম্প্যাথেটিক নার্ভ অলসো। Similarly, parasympathetic mostly cholinergic, but there are some adrenergic parasympathetic nerve also are there. ঠিক আছে? তাহলে জেনারেলি সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিকের ফাংশন যদি আমরা খুব সহজভাবে বুঝতে চাই, খুব জটিল জিনিসের মধ্যে না গিয়ে বা ডিটেলসে না গিয়ে, তাহলে আমরা এইভাবে ভাববো যে সিম্প্যাথেটিক আমাদের শরীরের যে গুরুত্বপূর্ণ কাজগুলো আছে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ ফিজিওলজিক্যাল ফাংশনসগুলোকে বাড়িয়ে দেয়, এবং প্যারাসিম্প্যাথেটিক সেইগুলোকে কমিয়ে দেয়। তাহলে দুজনে কিন্তু একজন আরেকজনের বিপরীতে কাজ করে বলে আমাদের শরীরের সাম্যতা বা ইকুইলিব্রিয়ামটা মেনটেন করে। অর্থাৎ তুমি যখন কোনো একটা স্ট্রেসফুল সিচুয়েশনে পড়েছো, অ্যাংজাইটি,
কোনো টেনশন বা এই ধরনের জিনিস যখন কাজ করছে, সেটা বিভিন্ন কারণে হতে পারে। সে তুমি হয়তো কোনো মাঠে তোমার ক্রিকেট খেলতে নেমেছো, ক্রিকেট খেলার সময় তুমি ব্যাটিং করতে গেছো, বা অন্য কোনো স্পোর্টসে তুমি খেলছো, তাহলে সেই সময় কিন্তু তোমার মধ্যে একটা উত্তেজনা, একটা অ্যাংজাইটি, একটা এক্সাইটমেন্ট কাজ করবে। তাহলে সেই সময় কিন্তু তোমার শরীরের সব কিছু যদি কমা থাকে তাহলে হবে না, সব কিছু বাড়তে হবে। অর্থাৎ তোমার হার্ট রেট বাড়তে হবে, ব্লাড সাপ্লাই তখন তোমার বেশি দরকার, তখন তোমার নার্ভাস সিস্টেম খুব এক্সাইটেড হয়ে যাওয়া দরকার, কারণ তোমাকে চোখ কান সব খোলা রাখতে হবে। তাহলে এইরকমভাবে তোমার ফিজিওলজিক্যাল সমস্ত সিমিলারলি রেসপিরেশন বা আমাদের শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে, কিডনির ফাংশন বেড়ে যাবে। তাহলে এই সময় কিন্তু ওভারঅল সারা শরীরে একটা সমস্ত কিছু বেড়ে যাওয়ার প্রবণতা থাকে। এরকম কোনো যখন এক্সাইটিং উত্তেজিত কোনো অবস্থার মধ্যে বা কোনো এই ধরনের অবস্থার মধ্যে কোনো প্রাণী বা কোনো মানুষ এসে পড়ে, তাহলে এই সময় সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কিন্তু এই কাজগুলো করে, বাড়িয়ে দেওয়ার কাজগুলো করে। আবার যখন তোমার খেলাটা হয়ে যাবে, বা যখন তুমি যে কাজটা করছিলে সেই কাজটা হয়ে গেল, দৌড়চ্ছিলে, যাই করো না, জগিং করো, সাইক্লিং করো, সেটা যখন কমপ্লিট হয়ে গেল, যখন তুমি আবার রেস্টিং কন্ডিশনে ফিরে এলে, অর্থাৎ ঘরে এসে বসে পড়লে বা চেয়ারে বসে পড়লে, যাই করো না কেন, তখনও যদি তোমার সব কিছু আগের মতোই বেড়ে থাকে তাহলে তো বিপদ। তখন কিন্তু সেটাকে আবার স্বাভাবিক হতে হবে, অর্থাৎ রেস্টিং কন্ডিশনে বা স্বাভাবিক যে লেভেল তার, সেই নর্মাল লেভেলে ফিরে আসতে হবে। তখন কে কাজ করবে? তখন প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম কাজ করবে। তাহলে সিম্প্যাথেটিক বাড়িয়ে দিচ্ছে এবং প্যারাসিম্প্যাথেটিক সেটাকে কমিয়ে দিচ্ছে। তাহলে হার্ট রেট, ব্লাড প্রেশার, রেসপিরেশন, আমাদের চোখের যে মনি আছে সেটা ডায়ালেটেড হয়ে যাওয়া বা সেটা বড় হয়ে যাওয়া, হ্যাঁ, এই সমস্ত কাজগুলোকে করে, ঘাম হওয়া ইত্যাদি সমস্ত কাজগুলো করে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। আর প্যারাসিম্প্যাথেটিক ব্লাড প্রেশার কমিয়ে দেয়, হার্ট রেট কমিয়ে দেয়, ঠিক আছে, ডাইজেস্টিভ ফাংশন কিছু কমিয়ে দেয়, তারপরে আমাদের চোখের যে মনি আছে সেটাকে ছোট করে দেয়। তাহলে ও অপোজিট কাজটা করে, যাতে যেগুলো বেড়েছিল সেগুলো আবার কমে গিয়ে সাম্যাবস্থায় ফিরে আসতে পারে। তাহলে দুটো নার্ভাস সিস্টেম স্বয়ংক্রিয়, একটা সিম্প্যাথেটিক একটা প্যারাসিম্প্যাথেটিক, বোথ আর ইকুয়ালি ইম্পর্টেন্ট, দুজনে খুবই গুরুত্বপূর্ণ। এবং এরকম একটা ছবি তোমরা সমস্ত জীবন বিজ্ঞানের বইতেই পাবে। তোমরা দেখে নিও, তোমাদের কাছে যে বইগুলো আছে সেগুলো নিশ্চয়ই বাংলা বই, সেগুলো এগুলো বাংলাতে লেখা থাকবে, যে এখানে দেখানো হয়েছে মোটামুটি আমাদের কোন নার্ভগুলো সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক আমাদের শরীরের কোন কোন গুরুত্বপূর্ণ অর্গানে সাপ্লাই করা হয়েছে। এগুলো খুব একটা মুখস্থ করার দরকার নেই, একেবারে মুখস্থ করে ফেলতে হবে তা নয়, কিন্তু মাঝে মাঝে যদি এগুলো একটু পাতা উল্টে দেখো এই ছবি টবিগুলো, তাহলে তোমাদের মাথায় একটা ধারণা জন্মে যাবে যে হ্যাঁ মোটামুটি কোন নার্ভটা হার্টে গেছে, কোন নার্ভটা চোখে গেছে, হ্যাঁ কোনটা লিভারে গেছে ইত্যাদি। নেক্সট হলো অটোনমিক নার্ভাস সিস্টেম। আরেকটা ফাংশন হলো, মানে দিস ইজ অলসো অটোনমিক বা স্বয়ংক্রিয় একটা তোমার ভূমিকা আমাদের স্নায়ুতন্ত্রে, যে রিফ্লেক্স। রিফ্লেক্স তোমরা জানো যে রিফ্লেক্স হলো একটা এমন কাজ যেটা তুমি চিন্তা ভাবনা না করেই করে ফেলছো। অর্থাৎ রিফ্লেক্স ওয়ার্ক কথাটা মানে হলো ইউ আর নট থিঙ্কিং অর ইউ হ্যাভেন ডিসাইডেড, তুমি আগে থেকে ভাবুনি সেটা সম্বন্ধে বা সেটা নিয়ে চিন্তা করোনি, না করেই সেটাকে করে ফেলছো। এবং কিছু কিছু ক্ষেত্রে রিফ্লেক্সটা করা থেকে তুমি ইচ্ছা করলেও নিজেকে আটকাতে পারবে না। তাহলে এটাও কিন্তু স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের একটা ফাংশন। যেমন তোমার চোখে যদি অন্ধকারে আলো পড়ে, তুমি চোখ বন্ধ করেই নেবে, তুমি ইচ্ছা করলেও সেটাকে আটকাতে পারবে না, ঠিক আছে। তারপরে আরও একটু কমপ্লেক্স রিফ্লেক্সের এক্সাম্পল, যারা বাচ্চা সে যখন হাঁটা শেখেনি, হামাগুড়ি দেওয়া শেখেনি, ক্রল করা শেখেনি, সে কিন্তু আস্তে আস্তে অভ্যাস করে প্রথমে সে বসতে শিখবে, তারপরে সে বসা অবস্থা থেকে ক্রল করতে শিখবে বা হামাগুড়ি দিতে শিখবে, তারপরে সে হাঁটতে শিখবে, এবং এটা কিন্তু একসময় রিফ্লেক্সে হয়ে যাবে। অর্থাৎ আমরা এখন যখন বিছানা থেকে নেমে হাঁটতে আরম্ভ করি, ঘুম থেকে উঠে সকালবেলা, আমরা কিন্তু ভেবে চিন্তে হাঁটি না যে আমরা কীরমভাবে হাঁটবো, পাটা এক্স্যাক্টলি কোথায় ফেলবো, ঠিক আছে, আমাদের হাতের পজিশনটা কোথায় রাখবো, আমরা কিন্তু এত কিছু ভেবে হাঁটাচলা করি না, কারণ আমাদের এটা রিফ্লেক্স তৈরি হয়ে গেছে। সিমিলারলি সাইক্লিং করা, সুইমিং করা, যে সুইমিং করে সে কিন্তু জলে নেমে ভাবে না আমি হাতটা আগে ছুটবো না পাটা আগে ছুটবো, বা যে সাইক্লিং করে সে কিন্তু সাইকেলে চড়ে কখনোই ভাবে না যে কোন প্যাডেলটা আমি আগে দেবো বা আমি কীভাবে হ্যান্ডেলটাকে ঘোরাবো। তাহলে অল আর এক্সাম্পলস অফ রিফ্লেক্স। সাম রিফ্লেক্সেস আর সিম্পল, সাম রিফ্লেক্সেস আর কমপ্লেক্স। কিছু কিছু রিফ্লেক্স আছে যেগুলো অনেক সহজ রিফ্লেক্স বা সহজাত, আর কিছু কিছু রিফ্লেক্স আছে যেটা সহজাত না, বা যেটাকে পরিশ্রম করে বা যেটাকে তোমার শিখতে হয়েছে কোনোভাবে, কিন্তু একবার শেখার পরে সেটা জেনারেলি মানুষ আর বলে না। রিফ্লেক্সের এটাই হলো মানে, যে ওয়ান্স ইউ লার্ন দ্য রিফ্লেক্স
জেনারেলি ইউ রিমেম্বার দ্য রিফ্লেক্স অ্যাকশন থ্রু আউট ইউর লাইফ টাইম, সারা জীবন মনে থাকে, যদি না ব্রেনে তোমার কোনো প্রবলেম ঘটে বা কোনো রকম ফিজিক্যাল তোমার ড্যামেজ হয়, শরীরে কোনো রকম অসুবিধা হয়। আদারওয়াইজ তুমি সমস্ত রিফ্লেক্সই কিন্তু যেটা একবার শিখবে সেটা মনে রাখতে পারবে। খেলাধুলো সমস্ত কিন্তু রিফ্লেক্স। এই যে একজন ব্যাটসম্যান ব্যাট করছে, বোলার যখন বল করছে, ব্যাটসম্যান কিন্তু ভেবে চিনতে বলটাকে খেলছে না বা আটকাচ্ছে না, সে কিন্তু মোটামুটি তার এটা রিফ্লেক্স তৈরি হয়ে গেছে যে বলটা যদি এরকমভাবে আসে তাহলে ব্যাটটা এরকমভাবে চালাবে। তাহলে ক্রিকেট খেলা, টেনিস খেলা, ব্যাডমিন্টন খেলা সব কিছু প্র্যাকটিস করা হয় কেন? কারণ রিফ্লেক্সটাকে আরও বেটার করার জন্য। অর্থাৎ এত ফাস্ট একটা বল আসছে, ধরো টেনিসে কেউ সার্ভ করছে 130-40 কিলোমিটারে, ক্রিকেটে কেউ বল করছে 140 কিলোমিটার, তাহলে এত ফাস্ট একটা বল যখন আসছে তখন কিন্তু ব্রেনের পক্ষে সম্ভব না যে সেটাকে দেখে তার এগেনস্টে ডিসিশন নিয়ে তারপরে তার এগেনস্টে কাজ করা, এত সময় থাকে না। তাহলে রিফ্লেক্সের মধ্যে হাত চলে যাচ্ছে, বা সেই বলটাকে মারছে বা সেই বলটাকে রিটার্ন করছে, ব্যাডমিন্টনে সেটাকে করছে, যাই করুক না কেন, তাহলে অল আর রিফ্লেক্স। কিন্তু এই রিফ্লেক্সটা একটু কমপ্লেক্স এবং এটা শেখাটা সবার ক্ষেত্রে একরকম হয় না। সেই জন্য কেউ বেটার টেনিস প্লেয়ার হয়, কেউ অত ভালো টেনিস খেলতে পারে না, কেউ খুব ভালো স্কোয়াশ খেলতে পারে, কেউ অত ভালো স্কোয়াশ খেলতে পারে না। হ্যাঁ, কেউ নাম্বার ওয়ান ব্যাটসম্যান হয়, কেউ হয়তো ব্যাটিংয়ে অত সাকসেসফুল হতে পারে না। তাহলে এটা ডিপেন্ড করে যে কতটা ভালোভাবে তুমি সেই জিনিসটাকে লার্ন করছো বা শিখছো। এইবার আস্তে আস্তে আমি নার্ভের দিকে ঢুকছি। তাহলে আমি একটু অন্যরকমভাবে পড়ালাম তোমাদের। লাইফ সায়েন্স বইতে মনে হয় তোমাদের যেরকমভাবে থাকে যে প্রথমে নার্ভ দিয়ে আরম্ভ হয়, তারপরে সাইন্যাপস দিয়ে আরম্ভ হয়, তারপরে গিয়ে ব্রেন, স্পাইনাল কর্ড ইত্যাদি। কিন্তু আমি প্রথমে মেন জিনিসটাকে বলে নিলাম, তারপরে আস্তে আস্তে একটু ভেতরের দিকে বা ছোট ছোট জিনিসগুলোতে ঢুকবো। তাহলে নেক্সট হলো মোটর ইউনিট। মোটর ইউনিট আমি জানি না তোমাদের কোনো বাংলা আছে কিনা, দেখতে হবে। মোটর ইউনিট মানে হলো যেখানে একটা নার্ভ এসে একটা মাসেলের সাথে কম্বাইন করছে, জয়েন করছে, সেই জায়গাটাকে বলা হয় মোটর ইউনিট। অর্থাৎ একটা নার্ভও একা একা কোনো কাজ করতে পারবে না, আবার একটা মাসেলও একা একা কোনো কাজ করতে পারবে না। আমরা যে আঙুল নাড়ছি, আমরা যে কম্পিউটারে টাইপ করছি, আমরা খাতা, বই ইত্যাদি ধরে নিচ্ছি বা পেন দিয়ে লিখছি কিছু, হোয়াট এভার উই আর ডুইং উইথ দ্য হেল্প অফ বোথ নার্ভ অ্যান্ড মাসেল টুগেদার। সো এনি physical action is a combined action of nerve and muscle both, এবং সেখানে বোন বা সেখানে ব্লাড ভেসেলস এগুলো তো আছেই, কিন্তু মূল জিনিস যেটা সেটা হলো নার্ভ ফাইবার অ্যান্ড মাসেল। তাহলে নার্ভ একটা উদ্দীপনাকে নিয়ে আসে বা কোনো একটা আজ্ঞাকে পালন করার জন্য সেই সংজ্ঞাটাকে নিয়ে আসে, সংজ্ঞা আজ্ঞা যাই বলো না কেন, এবং মাসেল সেই কাজটা করে অ্যাকর্ডিং টু দ্য ইম্পালস। অর্থাৎ সেই জিনিসটা কীরকমভাবে তোমার গুরুত্বপূর্ণ বা সেটা কিভাবে কাজ করবে, সেই জিনিসটাকে কিন্তু তোমার পরে হলো মাসেল। তাহলে মাসেল তখনই সে কাজটা করতে পারবে যখন সে আজ্ঞাটা বা সেই সংজ্ঞাটা নার্ভ থেকে আসবে। এই জন্য নার্ভ কিন্তু সবসময় একটা মাসেলের সাথে জড়িয়ে থাকে, এইরকম একটা চেহারা দেখতে লাগে। এটাকে বলা হয় তোমার মোটর ইউনিট। মোটর কথাটা মানে হলো কোনো কাজ করা। তাহলে কোনো কাজ করা বা কোনো কিছু করাকে বলা হয় মোটর। তাহলে যেহেতু এখানে নার্ভ এবং মাসেল দুজনেই কোনো একটা কাজ করার জন্য ইম্পর্টেন্ট, তাহলে সেখানে মাঝামাঝি জায়গায় যে কমপ্লেক্স স্ট্রাকচারটা তৈরি হচ্ছে বিটুইন ওয়ান নার্ভ ফাইবার অ্যান্ড ওয়ান মাসেল ফাইবার, এটাকে বলা হচ্ছে মোটর ইউনিট। এইবারে হলো আস্তে আস্তে যেটা বললাম যে পিছন দিকে যাচ্ছি আমরা, তাহলে এবার হলো নিউরন বা নার্ভ। এই নার্ভ বা নিউরন, এই নিউরন বা তোমার এই স্নায়ুকোষ দু রকম হতে পারে। একটা হলো মোটর, আর একটা হলো সেন্সারি, যেটা বললাম যে কিছু আছে আজ্ঞাবহ, কিছু আছে সংজ্ঞাবহ। অর্থাৎ কিছু ব্রেনের দিকে তোমার যাচ্ছে, আর কিছু ব্রেন থেকে সেই ইম্পালসটা বাইরের দিকে নিয়ে আসছে। তাহলে একটা নার্ভ, একটা নিউরন কীরকম দেখতে হয় টিপিক্যালি, এইরকমভাবে তার একটা কোষ দেহ থাকে বা সেল বডি থাকে, তাই তো, এবং তার সাথে তার বাইরের দিকে কোষ দেহর সাথে কিছু শাখা প্রশাখা থাকে, তাকে বলা হয় ডেনড্রন। আর একটা লম্বা এক্সটেনশন থাকে বা প্রবর্ধক থাকে, তাকে বলা হয় অ্যাক্সন। এই অ্যাক্সনটা শেষের দিকে আবার কিছু শাখা প্রশাখা তৈরি হয়, সেটাকে টার্মিনাল ব্রাঞ্চ বা অ্যাক্সন বাল্ব বলা হয়। এবং এই অ্যাকশনটা আইদার শুধু একটা এরকম এক্সটেনশন হিসেবে থাকতে পারে, বা তার গায়ে এরকম একটা লেয়ার থাকতে পারে, যেটাকে বলা হয় মায়োলিন সিথ। তাহলে মায়োলিনেটেড হতে পারে আর নন মায়োলিনেটেড হতে পারে। নন মায়োলিনেটেড মানে তার কোনো প্রোটেকশন বা তার গায়ে কোনো লেয়ার নেই, আর যদি মায়োলিনেটেড হয় তাহলে তার গায়ে লেয়ার আছে। ঠিক আছে, এই তো, এই হলো আমাদের একটা ইয়ে তোমার
টিপিক্যাল নিউরন। এগুলো যাচ্ছি না, দরকার নেই। মোটর নার্ভ বলেছি আমরা। আচ্ছা, মায়ালিন তাহলে কি? কিছু কিছু নার্ভ ফাইবার আছে তারা খুব লম্বা হয় না, দে আর ভেরি লং। তাহলে এত লম্বা নার্ভ ফাইবারের মধ্যে যদি কোনো ইম্পালস বা কোনো আজ্ঞা যদি বহন করে নিয়ে আসতে হয়, তাহলে সেটা খুব তাড়াতাড়ি যাওয়াটা দরকার, না হলে সেটা অনেক স্লো হয়ে যাবে। নার্ভাস সিস্টেমের ফাংশন কিন্তু ভেরি ফাস্ট, এটা মাথায় রাখবে। হরমোনের সাথে নার্ভাস সিস্টেম একটা মেন ফাংশন হলো, মানে ডিফারেন্স হলো যে হরমোন জেনারেলি স্লো কাজ করে কিছু হরমোন ছাড়া, কিন্তু নার্ভাস সিস্টেম কুইকলি, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ড, চোখের পলক ফেলার আগে কাজ করে। তাহলে এত তাড়াতাড়ি কোনো নার্ভ ইম্পালস যদি বহন করে আনতে হয়, তাহলে সেখানে একটা স্পেসিফিক স্ট্রাকচার তৈরি হয় যেটাকে বলে মায়ালিন সিদ। মায়ালিন সিদগুলো মাঝখানে মাঝখানে গ্যাপ থাকে, এই গ্যাপগুলোকে বলা হয় নোডস অফ র্যানভিয়ার। তোমরা নিশ্চয়ই পড়েছো এটা, ছবিটা আর একটু বড় করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে এরকম একটা বান্ডিল, এরকম একটা বান্ডিল, এরকম একটা বান্ডিল, দুটো করে বান্ডিলের মাঝখানে একটা করে গ্যাপ আছে, অর্থাৎ এটা কন্টিনিউয়াস নয়। এই গ্যাপগুলোকে বলা হয় নোডস অফ র্যানভিয়ার। এই গ্যাপগুলোর ফাংশনটা কি? যে নার্ভ ইম্পালসটা আস্তে আস্তে বহন করার দরকার নেই, পুরো নার্ভ ফাইবারটার মধ্যে দিয়ে লাফি লাফি বহন করবে। অর্থাৎ একটা নোডস অফ র্যানভিয়ার থেকে পরে নোড অফ র্যানভিয়ারে নার্ভ ইম্পালসটা জাম্প করে, আবার তারপরে জাম্প করে, আবার তারপরে জাম্প করে করে যায়। ওই জন্য খুব স্পিডে বা খুব তাড়াতাড়ি ইম্পালসটা ও ক্যারি করতে পারবে। তাহলে যেগুলো খুব বড় বড় নার্ভ ফাইবার, লম্বা লম্বা, সেখানে জেনারেলি এই ধরনের মায়োলিনেটেড স্ট্রাকচার দেখা যায়, যেখানে মায়োলিন সিট থাকে। আর যেগুলো ছোটোখাটো ইন্টার নিউরনস বা ছোটোখাটো ব্রেনের মধ্যে আছে, ছোটোখাটো নিউরন যেগুলো খুব বেশি লম্বা নয় বা অনেকটা দূরে কোনো ইম্পালসকে বহন করে নেওয়ার দরকার নেই, সেগুলো কিন্তু আনমায়োলিনেটেড বা নন মায়োলিনেটেড হয়, সেখানে মায়োলিন সিট থাকে না। এই মায়োলিন সিট কে কে তৈরি করে? না, আমরা জানি যে সোয়ান সেল বলে একরকম কোষ থাকে যারা এই ধরনের মায়োলিন সিট তৈরি করে থাকে। এছাড়া কিছু গ্লায়াল সেল আছে ব্রেনের মধ্যে, সেই গ্লায়াল সেলও কিন্তু মায়োলিন সিট তৈরি করতে পারে। গেল নোটস অফ র্যানভিয়ার বললাম। এইখানে একটা ছবি দেখানো হয়েছে, এই ছবিটাকে আমি একটু আগে বলেছি, জানি না তোমরা কতটা বুঝতে পারবে। যে সেটা হলো যে একটা নার্ভ ইম্পালস বহন হওয়া, মানে নার্ভ ইম্পালস তো কোনো এমন জিনিস নয় যেটাকে চোখে দেখা যায় বা যেটা হাতে নিয়ে ফিল করা যায়। নার্ভ ইম্পালস হলো ইলেকট্রিক্যাল কন্ডাকশন, একটা ইলেকট্রিক্যাল স্টিমুলাস, অর্থাৎ পজিটিভ নেগেটিভ হতে হতে যেরকমভাবে তোমার একটা ইলেকট্রিক্যাল ইম্পালস কন্ডাকশন হয়, তোমরা ফিজিক্সেও নিশ্চয়ই পড়েছো, সেরকম একটা ইলেকট্রিসিটি কন্ডাকশন হলো তোমার নার্ভ ইম্পালস বেসিক্যালি। তাহলে ইলেকট্রিসিটি কন্ডাকশন ডাইরেক্টলি আস্তে আস্তে করে একটা সেলের মধ্যে দিয়ে বা একটা অ্যাক্সনের মধ্যে দিয়ে হতে পারে, বা ও লাফিয়ে লাফিয়ে একটা গ্যাপ থেকে আরেকটা গ্যাপে হতে পারে। তাহলে এই গ্যাপ টু গ্যাপ যখন জাম্প করে করে যাচ্ছে, এই ইলেকট্রিক্যাল কন্ডাকশন হচ্ছে, তখন সেটা অনেক ফাস্ট হচ্ছে এবং সেখানে উইদাউট এনি ইন্টারাপশন হচ্ছে। ওই জন্য নোটস অফ র্যানভিয়ারের ফাংশন হলো মাঝখানে এই গ্যাপগুলো তৈরি করা, যাতে এই গ্যাপগুলো ইনসুলেটেড হয়, অর্থাৎ বাইরে থেকে অন্য কোনো ইম্পালস এসে মিশে না যেতে পারে, এবং সেটা শুধুমাত্র এই নার্ভ ফাইবারের মধ্যে দিয়েই বহন হয় এবং খুব তাড়াতাড়ি বহন হয়। তাহলে এইটাই হলো নোড অফ র্যানভিয়ার এবং সোয়ান সেল যে মায়োলিন সিট তৈরি করছে তার ফাংশন। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সেল বডি আর ডেনড্রাইটের কাজ কি? আমরা এতক্ষণ অ্যাকশন সম্বন্ধে অনেক কিছু জানলাম। সেল বডির কাজ বাকি যে সমস্ত কোষের যা কাজ তাই, অর্থাৎ সেলের মধ্যে, সেল বডির মধ্যে অনেক মাইটোকন্ড্রিয়া থাকে, সেই মাইটোকন্ড্রিয়া এনার্জি প্রোভাইড করে, সেখানে অনেক রকম রাইবোজোমস থাকে, তারা প্রোটিন তৈরি করে। অর্থাৎ একটা সেল যে যা যা কাজ করে, একটা নার্ভ সেলও সেই ধরনের কাজই করে। কিন্তু নার্ভ সেলে যেটা অন্য সেলের থেকে ডিফারেন্স, তোমরা জানো যে অ্যাক্টিভ কোনো সেন্ট্রোজোম থাকে না, ওই নার্ভ সেল ক্যানট ডিভিশন হতে পারে না। আর ডেনড্রাইটসের কাজ কি? ডেনড্রাইটস দেখো, ডেনড্রাইটসগুলোকে দেখলে তোমরা বুঝতে পারবে যে এগুলো যেন অনেকটা অ্যাকশনের মতোই দেখতে লাগছে, তাই। তাহলে ডেনড্রাইটস দে লুক লাইক অ্যাকশনস, এবং এখানে প্রচুর ছোট ছোট ডেনড্রাইটস তৈরি হয়েছে, যেগুলো অ্যাকচুয়ালি কি করে না, অন্যান্য নার্ভ ফাইবার থেকে ইম্পালস ক্যারি করে বা ইম্পালস রিসিভ করে। অর্থাৎ ও যেরকম অ্যাকশন থেকে ইম্পালসটাকে অন্য নার্ভ ফাইবারে পাঠিয়ে দিচ্ছে, ঠিক সিমিলারলি ও অন্য নার্ভ ফাইবার থেকে ইম্পালসটাকে রিসিভ করছে বা নিচ্ছে। তার জন্য ওর এরকম অনেক অ্যান্টেনা, টিভির যেরকম অ্যান্টেনা থাকে, ওর এরকম অনেক রকম এক্সটেনশনস থাকে, যে এক্সটেনশনসগুলো দিয়েও নার্ভ ইম্পালসকে রিসিভ করতে পারে। ঠিক আছে, নেক্সট হলো
তোমার সাইন্যাপস। সাইন্যাপস হলো, তোমরা জানো যে দিস ইজ জাংশন বিটুইন টু নার্ভ ফাইবার। অর্থাৎ একটা নার্ভ ফাইবার এসে আরেকটা নার্ভ ফাইবারের সাথে যখন একটা কানেকশন তৈরি করছে, একটা জাংশন তৈরি করছে, যেখানে নার্ভ ইম্পালস একটা নার্ভ থেকে আরেকটা নার্ভের মধ্যে কন্ডাক্ট হচ্ছে, সেই জাংশনটাকে বলা হয় সাইন্যাপস। সো ইট লুকস লাইক দিস। এটা হলো একটা টার্মিনাল বাল্ব, দিস ইজ অ্যাকশন টার্মিনাল, অর্থাৎ এটা একটা অ্যাকশনের শেষ প্রান্ত, আর এটা হলো একটা ডেনড্রাইট বা ডেনড্রানের ইনিশিয়াল পার্ট। সো দিস ইজ আ জাংশনাল পয়েন্ট বিটুইন টু নার্ভ ফাইবার, দিস ইজ কল্ড আ সাইন্যাপস। এবং সাইন্যাপসের মধ্যে একটা গ্যাপ থাকে জেনারেলি। যদিও সাইন্যাপস দুরকম হয়, তোমরা হয়তো জানো না, যে একটা হলো কেমিক্যাল সাইন্যাপস যেখানে একটা ফিজিক্যাল গ্যাপ থাকে, আর আরেকটাকে বলা হয় ইলেকট্রিক্যাল সাইন্যাপস যেখানে কিন্তু কোনো গ্যাপ থাকে না, অর্থাৎ দুটো সাইন্যাপস বা দুটো নার্ভ ফাইবার কানেক্টেড থাকে। তাহলে এই ইম্পালসটা, সো হোয়াট ইজ দ্য ফাংশন অফ সাইন্যাপস, যে ইম্পালসটা ক্যারি করে নিয়ে আসছে প্রি সাইন্যাপটিক নিউরনটা, সেটা পোস্ট সাইন্যাপটিক নিউরনে কীভাবে ট্রান্সফার হবে সেইটা করার জন্য মাঝখানে এই গ্যাপটা সেই রোলটা প্লে করে। সো হাউ ইট ইজ পসিবল টু ট্রান্সফার দ্য নার্ভ ইম্পালস ফ্রম দ্য প্রি সাইন্যাপটিক নিউরন টু দ্য পোস্ট সাইন্যাপটিক ওয়ান। তো এখানে এই ইম্পালস কন্ডাকশন দুরকমভাবে পসিবল হয়। একটা হলো যে থ্রু কেমিক্যাল মেসেঞ্জার, যেটাকে বলা হয় তোমার নিউরো ট্রান্সমিটার। সেই নিউরো ট্রান্সমিটার দিয়ে কেমিক্যাল তোমার রিলিজ করে প্রথম নার্ভ ফাইবারটা, এবং সেই কেমিক্যালগুলো যখন সেকেন্ড নার্ভ ফাইবারটা রিসিভ করে তখন ওর একটা এখানে ইম্পালস তৈরি হয়, অর্থাৎ অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হয়, এবং সেই ইলেকট্রিক্যাল স্টিমুলাসটা বা ইম্পালসটা অ্যাকচুয়ালি পরবর্তী ক্ষেত্রে প্রবাহিত হয়। আরেকটা কি হয় না, আরেকটা হলো ডাইরেক্টলি যে ইলেকট্রিক্যাল ইম্পালসটা আসছে বা সিগন্যালটা আসছে, সেটা ডাইরেক্টলি একটা নার্ভ থেকে আরেকটা নার্ভে চলে যেতে পারে কোনো কেমিক্যাল ছাড়াই। সেক্ষেত্রে কিন্তু এদের মধ্যে ফিজিক্যাল কানেকশন থাকতে হবে, অর্থাৎ এখানে একটা ব্রিজ বা লিঙ্কেজ তৈরি হয় যার মধ্যে দিয়ে কিন্তু ফিজিক্যালি ইলেকট্রিক্যাল ইম্পালসটা একটা সাইন্যাপস থেকে একটা সাইন্যাপস চলে যায়। তাহলে সাইন্যাপস দুরকম হয়, একটা হলো ইলেকট্রিক্যাল আর একটা হলো কেমিক্যাল। তোমরা জেনারেলি কেমিক্যাল সাইন্যাপসটাই পড়েছো বেশি, কিন্তু অলসো দেয়ার ইজ ইলেকট্রিক্যাল সাইন্যাপস। এগুলো আর ডিটেলসে যাচ্ছি না অতটা। নার্ভের কতগুলো প্রপার্টি আছে এটা বলে আমি শেষ করছি আজকে, বাকি যদি থাকে তাহলে পরের দিন আমরা ক্লাসে কন্টিনিউ করবো। নার্ভের কিছু প্রপার্টি থাকে, সেই প্রপার্টিগুলো একটু জেনে নেওয়া দরকার। এক নম্বর প্রপার্টি হলো ইরিটেবিলিটি। এগুলো বাংলায় দেখে নেবে তোমাদের, মানে কীভাবে করা আছে। ইরিটেবিলিটি হলো যে যখন কোনো স্টিমুলাস আসে তখন নার্ভ ফাইবারটা কিন্তু রেসপন্ড করে। অর্থাৎ তুমি যদি কোনো নার্ভ ফাইবারকে পোক করো বা তাকে যদি তুমি স্টিমুলেট করো, তাহলে কিন্তু ওর একটা তোমার ইলেকট্রিক্যাল বা কোনো রকম কেমিক্যাল তার একটা রেসপন্স পাবে, বা সে কিন্তু মানে কন্ট্রাকশন করবে বা কিছু একটা করবে। তাহলে এই রকম প্রপার্টি কিন্তু নার্ভের থাকে। এতে করে বলা যায় যে নার্ভটা লিভিং সেল, ইটস এ লিভিং সেল, ইট ইজ নট নন লিভিং। সেকেন্ড হলো কন্ডাক্টিভিটি, যে নার্ভ ফাইবার কী করে, ও ইলেকট্রিক্যাল স্টিমুলাসটাকে একটা ফাইবার থেকে আরেকটা ফাইবারে কন্ডাক্ট করতে পারে। তাহলে ও যখন স্টিমুলাস তৈরি করছে বা একটা ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি করছে, তখন কিন্তু ও সে নিজে স্টোর করে রেখে দিচ্ছে না, এটা তৎক্ষণাৎ সাথে সাথেই কিন্তু ওর সাথে যে নার্ভ ফাইবারটা যুক্ত আছে বা লেগে আছে তাতে ট্রান্সফার করে দিচ্ছে। সো দিস ইজ কল কন্ডাক্টিভিটি। আরেকটা হলো রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল মানে কি, যে একটা যে কোনো সেলের একটা ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল থাকে, অর্থাৎ একটা ইলেকট্রিক্যাল তোমার একটা চার্জ বা একটা পোটেনশিয়াল থাকে, সেটা রেস্টিং কন্ডিশনে বা সেই সেলটা বা নার্ভটা যখন কাজ করছে না তখন একরকম থাকে, এবং সে যখন কাজ করা আরম্ভ করছে অর্থাৎ সে যখন উদ্দীপিত হচ্ছে তখন তার রেস্টিং পোটেনশিয়ালটা চেঞ্জ হয়ে অ্যাকশন পোটেনশিয়াল তৈরি করে। তাহলে জেনারেলি যে কোনো সেলের ক্ষেত্রে, আমাদের হিউম্যান সেলের ক্ষেত্রে এই রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা মাইনাসে হয়, নেগেটিভে হয়, আর প্রোক্যারিওটিক সেল বা ব্যাকটেরিয়াল সেলের ক্ষেত্রে এটা পজিটিভে হয়। তাহলে হিউম্যান সেলগুলোর ক্ষেত্রে জেনারেলি মাসেল সেল বলো বা যে কোনো সেলে এটা থাকে -70 মিলিভোল্ট, -70 মিলিভোল্ট। আর যদি নার্ভ সেল হয় তাহলে এটা হয় -90 মিলিভোল্ট। এই পোটেনশিয়ালটা কীভাবে মেনটেন হয় বা কীভাবে এটা সাম্যতা বজায় থাকে, এখানে না কতগুলো আয়ন আছে, তার মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, প্রোটিন আয়ন এবং কিছুটা পরিমাণে ক্যালসিয়াম। তাহলে এই সমস্ত আয়নগুলো ভেতরে গিয়ে বা বাইরে গিয়ে এই পোটেনশিয়ালটাকে চেঞ্জ করতে সমর্থ হয়। অর্থাৎ যখন কিনা মেমব্রেন পোটেনশিয়ালটা তোমার নেগেটিভ থেকে পজিটিভের দিকে হচ্ছে,
তখন সোডিয়াম আয়ন সেই কোষের ভেতরে বা সেই নার্ভের ভেতরে ঢুকতে আরম্ভ করবে। সোডিয়াম যেহেতু পজিটিভ আয়ন, অর্থাৎ ধনাত্মক একটা আয়ন, তখন তার পোটেনশিয়ালটা -90 বা -70 থেকে বাড়তে 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 একসময় 0 হয়ে যাবে, এবং তারপরে আরও বেড়ে সেটা পজিটিভ হয়ে যাবে, +30, +35 বা +40 হয়ে যাবে। এই +35 বা +45, সরি +40 যখনই হয়ে যাচ্ছে, তখন একটা ঘটনা ঘটে, যখন যেটাকে বলা হয় তোমার অ্যাকশন পোটেনশিয়াল, অর্থাৎ তখন সেই নার্ভ ফাইবারটা সেই স্টিমুলাসটাকে বা সেই উদ্দীপনাটাকে পরের কোষে প্রবাহিত করে দেয়। তাহলে একটা ঝটকা বা একটা ইম্পালস, মানে পয়েন্ট অফ ইম্পালস তৈরি হবে, যখন সেই নার্ভ কোষটা সব থেকে বেশি উদ্দীপিত হবে, এবং সেটা তখন সেই ইম্পালসটাকে বা সেই স্টিমুলাসটাকে পরবর্তী কোষে প্রবাহিত করে দেবে। তাহলে দিস ইজ ওয়াই দ্য রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল অ্যান্ড অ্যাকশন পোটেনশিয়াল, এগুলো বাংলাটা তোমরা একটু দেখে নেবে, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে কীভাবে হয় এবং কেন গুরুত্বপূর্ণ নার্ভের ক্ষেত্রে, সেটা হলো দিস ইজ দ্য রিজন। ঠিক আছে, আমার মনে হয় অনেকটা আমি বলে ফেলেছি আজকের জন্য তোমাদের এটা এতটাই থাক, এবং পরবর্তী ক্ষেত্রে আমার নেক্সট ক্লাসে হয়তো এটাকে আরও কিছু বাকি থাকে, বা তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এ সম্বন্ধে, তাহলে আমাকে মেল করবে, বা তোমরা এখনও বলতে পারো যদি কোনো কোয়েশ্চেন থাকে। We still have 4 minutes time left. The class is till 12:15, so it's 12:11 now, so we have 4 minutes time. If you have any question, please raise your hand and ask me. Otherwise, তোমরা পরে আমাদের মেল আইডি দেওয়া আছে, আমাকে মেল করেও কোনো কোশ্চেন পাঠাতে পারো। ঠিক আছে, আমার মনে হচ্ছে না কারো কোনো প্রশ্ন আছে। আমি তাহলে এখানে শেষ করছি ক্লাস আজকে। নেক্সট ওয়েডনেসডে উইল মিট এগেইন।